স্মৃতির সরণি বেয়ে উঠে আসা সোনালি দিনগুলোর আবছায়া অন্বেষণের আকুলতায় এক ঝাঁক খবরের কাগজের বিক্রি হয়ে যাওয়া পুরনো পাতা চোখের সামনে সারি দিয়ে ভেসে উঠছে। মনে পড়ে যাচ্ছে সেই সব দিনগুলোর কথা। সালটা ছিল 2004 সেপ্টেম্বর মাস। হঠাৎ একদিন দুপুরের দিবানিদ্রার ঘোর কাটিয়ে মনের মধ্যে এক পাগলামি মাথা চাড়া দিয়ে উঠল। প্রায় দীর্ঘ 15 বছর এক বেসরকারি স্কুলে শিক্ষিকার চাকরিকে সদ্য বিদায় জানিয়েছি। তখন মনের ভারসাম্যের টালমাটাল গতিটা ভয় ধরাতে শুরু করেছে। তবে কি আমি শেষ হয়ে গেলাম? হতাশা মনকে গ্রাস করে ফেলছিল ধীরে ধীরে। হঠাৎ মনে হলো, আচ্ছা, আমি তো লিখতে টিখতে পারি একটু। খবরের কাগজের পাতায় নিজের নাম ছাপার অক্ষরে দেখতে পেলে কেমন হয়? আসলে এর বহু আগে থেকেই লেখালেখির সঙ্গে সখ্যতা গড়ে উঠেছিল আমার শ্রদ্ধেয় সঙ্গীত গুরু পণ্ডিত জয়ন্ত চট্টোপাধ্যায়ের উৎসাহে। তাঁর ছত্রছায়ায় সাংগীতিক শিক্ষার সঙ্গে সঙ্গে জীবন দর্শন ও জীবন বোধকেও কিছুটা নিজের মতো করে তৈরি করতে চেষ্টা করছিলাম। তার গবেষণার অঙ্গ হিসাবে তিনি যেদিন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দিকপাল 4 জন শিল্পীর জীবন নিয়ে কাজ করতে গিয়ে পণ্ডিত চিন্ময় লাহিড়ীর জীবনী লিখতে আমাকে উৎসাহ দিলেন, তখন থেকেই একটু একটু করে লেখার প্রতি আগ্রহ জন্মেছিল আমার। কোথায় গেল তারা গ্রন্থটিতে সঙ্গীতাচার্য জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী, সঙ্গীতাচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায় এবং পণ্ডিত চিন্ময় লাহিড়ীর জীবনী লিপিবদ্ধ করার কৃতিত্ব গবেষক, শিল্পী, লেখক, সঙ্গীত শিক্ষক এবং গুরু পণ্ডিত জয়ন্ত চট্টোপাধ্যায়ের, যিনি সম্পর্কে সঙ্গীতাচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের পুত্র। এই কোথায় গেল তারা গ্রন্থের 2 মলাটের ভেতর যেদিন নিজের নাম ছাপার অক্ষরে দেখতে পেলাম, তখন ওই পবিত্র কাজের সুযোগ পাওয়ার জন্য শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে গিয়েছিল। নিজের প্রতি আস্থাও বেড়েছিল কিছুটা। এই গ্রন্থের প্রথম প্রকাশ ছিল 1996 সালে। সেই গবেষণামূলক কাজের সঙ্গে কিছুটা যুক্ত হওয়ার সুবাদে 1997 সালের 5ই জুলাই সংবাদ প্রতিদিন পত্রিকায় টুকরো স্মৃতি কলমে আমার প্রথম অনুলিখন বেরোলো, নিজের চাওয়াকে ভুলে গিয়েছিলাম। সাক্ষাৎকার গ্রহণ করার সুযোগ পেয়েছিলাম ধ্রুপদী সঙ্গীত জগতের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ প্রয়াত সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীর সহধর্মিণী প্রভাবতী দেবীর। নিজের হাতে তোলা ছবি সহ আমার প্রথম লেখা, ছাপার অক্ষরে নিজের নাম, সে যে কি অনুভূতি বোঝাতে পারবো না। তারপর প্রায় 7 বছর কেটে গিয়েছে। ছোটখাটো 2-একটা লেখা এদিক সেদিক কোনো পত্রপত্রিকায় হয়তো লিখেছি, কিন্তু বড় কোনো সংবাদপত্রে লেখা পাঠাবার কথা কখনো মনে আসেনি। তাই ওই 2004 সালের সেপ্টেম্বরের দিবানিদ্রা ভেঙে যাওয়া দুপুরটা হঠাৎ কেমন নতুন করে ভাবতে শেখালো। কিছু করার তাগিদ অনুভব করলাম। মাত্র 3 মাস আগেই 28 জুন 2004 বাংলা দৈনিক সংবাদপত্র দৈনিক স্টেটসম্যান তার পথ চলা শুরু করেছে। আর প্রথম দিন থেকেই আমি ওই পত্রিকার একজন একনিষ্ঠ পাঠক ছিলাম। পত্রিকার পাতা থেকে স্টেটসম্যান পত্রিকার ফোন নম্বর খুঁজে বের করেই বোতাম টিপলাম। ফোনের ওপারের কণ্ঠস্বর শুনেই বলে ফেললাম, আমি আপনাদের বাংলা কাগজের একজন পাঠিকা, একটু আধটু লিখতেও পারি, আমি আপনাদের পত্রিকায় লেখা পাঠাতে চাই। কথা বলার আগে একবারও মাথায় আসেনি যে সাংবাদিকতা বিষয়টা আমার কোনোদিনই পাঠ্য ছিল না। সম্পূর্ণ ঝোঁকের বশেই ফোনটা করেছিলাম। ফোনের ওধারে থাকা অবাঙালি এক ভদ্রমহিলা ভাঙা বাংলায় বললেন, ধরুন, আমি দৈনিক স্টেটসম্যান পত্রিকার কালচারাল এডিটর শ্রী রানা দাসকে দিচ্ছি। আমার মতো ভীতু প্রকৃতির একটা মেয়ে কি করে যে সেদিন এত মনের জোর আর সাহস পেয়েছিল, আজ 20 বছর পর তা ভাবলে অবাক লাগে। সরাসরি শ্রী রানা দাসের সঙ্গে কথা বলে মনের ইচ্ছেটা তাকে জানাতে উনি বললেন,
আপনার লেখার একটা স্যাম্পল নিয়ে এসে আমার সঙ্গে দেখা করুন। উৎসাহের চোটে আমার সঙ্গীত গুরুকে ফোন করে আমার এই পাগলামির কথাগুলো সবিস্তারে জানালাম। শুনেই তিনি পরের দিনই স্টেটসম্যান অফিসে চলে যেতে বললেন। যাব তো, কিন্তু আমার স্যাম্পল লেখা কি নেব? এই মুহূর্তে হাতের মাথায় কোথায় গেল তারা গ্রন্থটি ছাড়া আর তো কিছু নেই। অগত্যা ওই গ্রন্থের একটা কপি নিয়েই পরদিন সোজা চলে গেলাম ধর্মতলার সেই নস্টালজিক হেরিটেজ বিল্ডিংয়ে। এখানে কোনোদিন ঢোকার সৌভাগ্য হবে ভাবিনি। ভেতরে পা দিয়েই চারিদিকে তাকিয়ে সারা শরীরে যেন কেমন একটা শিহরণ খেলে গেল। দ্বাররক্ষীর কাছে প্রথাগত শৈশাবুদের পর্ব মিটিয়ে স্বপ্নের অসাধারণ সুন্দর সিঁড়ি বেয়ে পুরনোর গন্ধ গায়ে মেখে সোজা উঠে গেলাম ওপরে। বুকে দুরু দুরু ভাব। আগে সিনেমায় খবরের কাগজের অফিসের চেহারা দেখেছি, চাক্ষুষ করিনি কোনোদিন। এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। খোঁজ করতে করতে শ্রী রানা দাস মহাশয়ের টেবিলে পৌঁছে দেখি টেবিলের চারপাশে স্তূপাকার কাগজপত্রের মাঝে বসে আছেন ভদ্রলোক। গতকালের ঘটনার কথা বলে নিজের পরিচয় দিয়ে আমার লেখা পণ্ডিত চিন্ময় লাহিড়ীর জীবনীর প্রথম পাতাটা খুলে কোথায় গেল তারা গ্রন্থটি ওনার হাতে তুলে দিলাম। দু এক পাতা পড়ে উনি বইটি আমার অনুমতি নিয়ে নিজের কাছে রেখে দিতে চাইলেন। কথার মাঝেই আমার সঙ্গীত শিক্ষা এবং সঙ্গীত গুরুর নাম পরিচয় উনি জেনে নিয়েছিলেন। জানালেন সঙ্গীতাচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের উনিও একজন গুণমুগ্ধ। এরপর আমার ফোন নম্বর নিয়ে বললেন পরে খবর দেবেন। তারিখটা ছিল 10ই সেপ্টেম্বর। মাঝে একটা দিন উৎকণ্ঠায় দম বন্ধ করে কাটালাম। 12ই সেপ্টেম্বর 2004। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতেই ঘটল নক্ষত্রপতন। পণ্ডিত এ.টি. কানন চলে গেলেন না ফেরার দেশে। মনটা ভারাক্রান্ত। হঠাৎ সন্ধেবেলায় রানাদার ফোন। কানন সাহেবকে নিয়ে একটি ছোট্ট লেখা লিখতে হবে। ওই কোনো সেলিব্রিটির মৃত্যু সংবাদ যেমন একটি ছোট কলমে খবরের কাগজগুলো ছেপে থাকে, সেই আর কি। অপ্রত্যাশিত এই প্রস্তাবে ঘাবড়ে গিয়ে বললাম, আমি কি পারবো? কারণ এরকম ধরনের লেখা তো কোনোদিন আমি লিখিনি। রানাদা বললেন, কেন পারবেন না? আপনি তো ভালোই লেখেন। জয়ন্তবাবু মানে আপনার সঙ্গীত গুরুর সঙ্গে কথা বলুন, উনি সব শিখিয়ে দেবেন, সাহায্য করবেন। আপনি পারবেন, এটাই আপনার নিজেকে প্রমাণ করার সুযোগ। রানাদাকে বললাম, চেষ্টা করব। স্টেটসম্যান অফিস থেকে বেরিয়েই আবার সেই মুশকিল আসানের দ্বারস্থ হলাম, সঙ্গীতগুরু জয়ন্ত চট্টোপাধ্যায়। ফোনে সব শুনেই পণ্ডিত অরুণ ভাদুড়ির ফোন নম্বর দিয়ে বললেন, কথা বলে নিয়ে কালই গিয়ে দেখা করুন। এসআরতে সে সময় পণ্ডিত অরুণ ভাদুড়ি ও কানন সাহেব দুজনেই সঙ্গীতগুরু হিসাবে কর্মরত ছিলেন। পরদিন ছুটলাম একটা ছোট্ট টেপ রেকর্ডার হাতে নিয়ে এসআরতে পণ্ডিত অরুণ ভাদুড়ির কাছে সংবাদ আহরণের তাগিদে। অসম্ভব সহজ সরল সাদাসিধে সদা হাস্যময় দেবপ্রতিম ওই সঙ্গীত শিল্পীকে সামনে থেকে দেখব কোনোদিন স্বপ্নেও ভাবিনি। দেখলাম, অনেক কথা বললাম এটি কানন সাহেবকে নিয়ে। প্রশ্নের ঝুলি উত্তরে ভরে নিয়ে বাড়ি ফিরলাম। বেরোলো আমার প্রথম লেখা দৈনিক স্টেটসম্যান পত্রিকায়। স্টেটসম্যান পত্রিকা সংবাদপত্রগুলির মধ্যে প্রথম সারির অন্যতম পত্রিকা। সেখানে প্রথমবার আমার লেখা স্থান পেল। খুব ছোট লেখা যদিও, কিন্তু আমার প্রাপ্তিটা অনেক বড়। এরপর ধীরে ধীরে এগিয়ে যাবার কাহিনী একে একে বর্ণনা করব। স্মৃতির সরণিতে পড়ে থাকা টুকরো টুকরো সোনালি দিনগুলোকে এক একটি পর্বে যদি গেঁথে নিয়ে পরিবেশন করতে পারি, ভালো লাগবে।